কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে? বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে? নির্বাচনের আগে কি এমন করে নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে? পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি। এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে, এনসিপির অ্যালাইন কার সাথে? জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম তো নির্বাচনে যাবে, তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য? কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বি টিম, সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে, বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত। তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউনূস থেকে টেকনিক্যালি আদায় করছে, ফোর্স করার কাজ লাগছে, জামাত পিঠে হাত রাখা লাগছে। সেই জন্য জামাতের একজন আমির বলছিল, বাপের থেকে বড় হইয়া না জন্ম হইয়াই, কারণ তোমরা তো জন্ম দিছি আমি, মানে জামাত জন্ম দিছে, এটা তো বাস্তবতা। এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয়, অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি আবারও কোনো পরিকল্পনা প্ল্যান আছে পেছনে, নাকি এনসিপি স্বতন্ত্র ভাবেই এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য? কারণ এরা মাঝে মাঝে বলে, এই আসিফ যখন সরকারি ছিল বলছিল সেনাপ্রধান নাকি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনূসকে মাইনা নিলাম, পুরো মাঠটা গরম করে ফেলছিল, খেয়াল আছে তো? এমন এমন বক্তব্য এমন এমন সময় দেয়। এখন তার এই বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড। এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না, এরা সরকারের সাথেই কানেক্টেড। তার মানে কি কোনো প্ল্যান চলতেছে? আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বললো। তার বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন। এখন কি পক্ষপাত করছে? তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আসি তো ভাই মাসখানেকার। তাহলে তার বক্তব্য, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন। ইসির বিরুদ্ধে তার আরো অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে ১.৫ ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে ইসি, এমনটাই তার অভিযোগ, যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনি সংকেত। তো কি করবে? তার বক্তব্য, যদি এমনই হয় এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হইতে পারে, সময় নিয়ে পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে, বাট এরকম অগোছালো অথবা পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন তারা চায় না। এখন নির্বাচন যদি না হয় লাভ কাদের? আসিফদেরই। কিন্তু ৪০০ কোটির অভিযোগ আছে, নাহিদের বিরুদ্ধে কোটি কোটির অভিযোগ আছে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে কত কিছু যে আসতেছে। ডক্টর ইউনূস সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন। যতক্ষণ নির্বাচন হবে না এই রামসাম যদু মধু, ও যে বিচি নেতা কোথেকা ধান্দার ধান্দা, কোটি কোটি টাকা। আপনি দেখেন আইফোন টাইফোন চালাইয়া ড্রেস আপ, গাড়ি বাড়ি, এক একজন শত কোটি কামাই ফেলছে, এদের লাভ। কারণ রাজনৈতিক সরকার আসলে এই ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না, লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার, লাভ হচ্ছে যারা ধান্দাবাজ এদের, রাষ্ট্রের ক্ষতি, বিদেশি বিনিয়োগ দেশে বন্ধের পথে, সরকার হিমশিম খাচ্ছে, দেশে গ্যাসের সংকট, এটা সংকট ওইটা সংকট। ইউনূস সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে। একটা রাজনৈতিক সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে। সো নির্বাচন দরকার। পেছানোর কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ এনসিপির কথায় মাঠে নামবে না। আসিফ বলছে মাঠে নামবে, তো নামো। তুমি আর আগের মতন আসিফ মাঠে নেমে কিছু করতে পারবে না, পরিস্থিতি বদলাই গেছে। হ্যাঁ, এখন এটা যদি জামাতের তলে তলে অন্তরে অন্তরে চিন্তা হয়, জামাতের ইচ্ছারে এনসিপি বলুক, তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হইতে পারে। কিন্তু এনসিপির শক্তিতে নির্বাচনের কিছু হবে না। বাট একটা আলোচনার খোরাক তো হলো। আমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রত্যাশা করি। ভালো থাকুন। আমি সেই হাস্যকর অজুহাতটা আপনাদেরকে একটু পরে বলতেছি, তার আগে বলি তাদের নির্বাচন বর্জন করা এই অজুহাত নয়, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছে। সেই ভয়গুলো কি কি? প্রথমত, তারা একটা আশা নিয়ে এই ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট করেছিল। আপনারা জানেন সেই জোটের মধ্যে ফাটল ধরেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই সেই জোট থেকে বের হয়ে গেছে। শুধু বের হয়ে গেছে তাই নয়, এখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন একটি কৌশল আবিষ্কার করেছে। সেই কৌশলে জাতীয় পার্টির দুই অংশ আছে, আবার যারা নির্বাচনে জোট করেনি তারা আছে, তাদেরকে নিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই নতুন একটি জোট করতেছে। এই জোট করার সাথে সাথে জামাতে ইসলাম যেটুকু ভোট পাইতো সেই ভোটও
অর্ধেক সর্ধেক হয়ে যাবে। কারণ জামাতে ইসলামের ভোট শুধু জামাতের নেতাকর্মী ছাড়া আর কে আছে? কেউ নাই। এই জন্য জামাত এনসিপির মধ্যে ভয় ঢুকে গেছে, আর এই ভয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করতেছে, বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসতেছে। তাদের দ্বিতীয় ভয়টা হচ্ছে তারা যে একটা ন্যারেটিভ তৈরি করছিল, জনসাধারণের কাছে গিয়ে বা ভোটারের কাছে গিয়ে বলছিল যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, কারণ আমরা সকল ইসলামিক রাজনৈতিক দল এক হয়েছি, এটা আল্লাহর দল। এই ন্যারেটিভটা ভেঙে গেছে। কেন ভেঙে গেল? এখন আর এই জামাত ইসলামের নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে গিয়ে বলতে পারবে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, কারণ ওখানে আবার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের প্রার্থীও থাকবে। তারা গিয়ে বলবে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। জনগণ তখন চিন্তা করবে যে দাঁড়িপাল্লায় ভোট দিতে গেলে, ভোট দিলেও জান্নাতে যাব, আবার হাত পাখায় ভোট দিলেও জান্নাতে যাব, আসলে জান্নাত কি মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি? এই জন্য এই ন্যারেটিভ আর সাধারণ জনগণ খাবে না। এই ন্যারেটিভ দিয়ে সাধারণ জনগণের মন আর জয় করা যাবে না। এর আগেও আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছি, সেগুলো আপনারা ছড়িয়ে দিয়েছেন। তারপরে কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলামের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেখানে ভোট চাইতে গেলে গ্রামের মেয়েরা বলছে যে আমরা নামাজ রোজা না করে শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে জানাতে যাব। আপনারা দেখেছেন, এটা কিন্তু আপনাদের ক্রেডিট, আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, এই জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। যাক, জামাত ইসলামের তৃতীয় ভয় হচ্ছে বিএনপি কে নিয়ে তারা ভীষণ একটা ভয়ের ভিতর আছে। এরা মনে করতেছে যে যে কোনো সময় এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই বিএনপি কে সমর্থন করতে পারে। যেহেতু তারা জোটে নেই, ওই জোট জয়ী হয়ে আসুক বা জিতে আসুক এটা চরমরাই চাইবে না, বিধায় তারা বিএনপি কে সমর্থন করতে পারে। বিএনপি কে যদি সমর্থন করে তাহলে সবচেয়ে বেশি ভরাডুবি হবে জামাতের, সাথে এনসিপিও ধ্বংস হয়ে যাবে। আবার আরেকদিকে তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল জামাত ইসলামের এই এনসিপির, যে বিএনপির একটা করে পদে বা একটা করে আসনে বিএনপির 4টা-5টা করে প্রার্থী দাঁড়াবে। অনেক জায়গায় কিন্তু বিরোধিতা করতেছিল, ইদানিং আর করতেছে না। তারেক রহমান তাদের সাথে নেগোসিয়েশন করতে সক্ষম হয়েছে এবং সেগুলো তাদের প্রার্থিতা প্রত্যাহারও করেছে, আরো করার পথে আছে। আবার নির্বাচনের আগে দেখবেন যে সবাই প্রার্থিতা বাতিল করে দিয়েছে। তখন একটা আসনে বিএনপির একটাই প্রার্থী থাকবে। সেই জায়গায় এই জামাত আর এনসিপি গিয়ে কোনো পাত্তা পাবে না, এই ভয়টাও তাদের ভিতরে ঢুকে গিয়েছে যে বিএনপির আমরা ভেবেছিলাম এক জায়গায় 4-5টা প্রার্থী থাকবে, বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির প্রার্থী এককভাবে ভোট করতে পারবে না। তখন সেই জায়গায় সুযোগ দিবে জামাত এবং এনসিপি, সেই সুযোগটা তারা নিতে পারছে না। এটাও তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আরেকটা ভয় ঢুকে গেছে জামাতের ভিতরে, জামাত কিছু মেয়েদেরকে ব্যবহার করেছিল, যে তাদের মাধ্যমে এই যে বোরকা পরে হিজাব পরে মেয়েদের মধ্যে ঢুকতে সক্ষম হয়েছিল, যে আপনারা মেয়েদেরকে বুঝাবেন, মানে নারীদেরকে দিয়ে নারীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বয়স আর কয়দিন, আপনারা কয়দিন বাঁচবেন, দাঁড়িপাল্লা হচ্ছে ইসলামিক দল, এটা আল্লাহর দল, এখানে ভোট দেন, ভোট দিলে আপনার গুনাহ মাফ হবে। এই ধরনের বিভিন্ন কথা কিন্তু নারীদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটা এখন জামাত ইসলাম আর পারতেছে না। আমি অনেক জায়গায় খবর নিয়ে দেখলাম জামাতের নারী কর্মীরা এখন মাঠে ভোট চাইতে যাইতে ভয় করতেছে। একই সাথে জামাতের এই ফাঁদে আর নতুন করে কেউ পা দিচ্ছে না। আগে কিছু টাকার বিনিময়ে অসহায় মেয়েদেরকে তারা এই ভোটের প্রচারণার কাজে ব্যবহার করেছে, যেটা এখন আর পারতেছে না। যার কারণে এদের মধ্যে নির্বাচনী প্রচারণার ভয়টাও ঢুকে গিয়েছে। আরেকটা ভয় ঢুকে গিয়েছে, এখন মিডিয়াতে সত্য কথাগুলো প্রকাশ হওয়া শুরু হয়েছে। জামাত শিবিরের যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে বা জামাত ইসলামের পক্ষে ব্যাপক প্রচারণা ছড়িয়েছিল এতদিন, এখন সেটা অর্ধেকেরও কমে এসেছে। এখন বিএনপির যে সকল সত্য কথাগুলো তুলে ধরা হয় সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জামাতে ইসলামের ভুল ত্রুটিগুলো তুলে ধরলে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। এই জন্য সাধারণ জনগণও মোটামুটি সচেতন হয়েছে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে এমন একটা প্ল্যাটফর্ম যেটা নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখে। তার ছোট্ট একটা উদাহরণ দেই, ধরেন তারেক রহমান একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্য সাধারণ জনগণ কিভাবে শুনবে, বা গ্রামে অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের যারা ওই অনুষ্ঠানে হাজির থাকবে না তারা কিভাবে শুনবে? তারা হাতে থাকা মোবাইল দিয়ে শুনবে অথবা টেলিভিশনে শুনবে। এই জন্য সোশ্যাল মিডিয়া যাদের দখলে থাকবে তারা মোটামুটি ধরেন যে অর্ধেকেরও বেশি জয়ী হয়ে গেছে বলেই আপনারা ধরে নিতে পারেন। আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জামাত শিবির ন্যারেটিভ তৈরি করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা ব্যাপক জয় পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে তারা জামাত শিবির যেভাবে লড়েছে বিএনপির বিপক্ষে, মাঠে কিন্তু লড়তে দেখেন নাই, লড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারা বিএনপি কে চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, তারপরে হচ্ছে এই বালু দখলকারী, এগুলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। ভোটারদের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। তারা তো মোবাইলে দেখেছে, তারা ফেসবুকে দেখেছে, ইউটিউবে দেখেছে, তারা এই টুইটারে দেখেছে যে হ্যাঁ এটা তো সত্য। কারণ এর প্রতিবাদ করার মতো তো বিএনপির খুব একটা ভালো অ্যাক্টিভিস্ট ছিল না। এখন আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভিস্ট হয়েছে।
আপনারা বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তবে এর মধ্যে আমি বেশ কিছু দেখি তারা ব্যক্তিগত আক্রমণ করে, মানে বিভিন্ন আজে বাজে নাম ধরে ডাকে, তারপরে হচ্ছে আজে বাজে ট্র্যাক দেয় আর কি। আসলে এটা হওয়া উচিত নয়। হওয়া উচিত হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে লড়াই করা। কাউকে ব্যক্তিগত আঘাত করে, ব্যক্তিগত ট্র্যাক দিয়ে, মিথ্যা ট্র্যাক দিয়ে, এগুলো আসলে যুক্তির ভিতর পড়ে না। এই জন্য যুক্তি দাঁড় করাতে হবে। যুক্তি দাঁড় করলে আপনারা অন্তত সফল হতে পারবেন। যাই হোক, এখন এই যে জামাত এবং এই এনসিপি কি ন্যারেটিভটা সামনে নিয়ে আসছে বা কি অজুহাত সামনে নিয়ে আসছে, তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে নির্বাচন কমিশন কোন একটা বিশেষ দলের পক্ষপাতিত্ব করতেছে। কিভাবে পক্ষপাতিত্ব করতেছে আপনারা জানেন। এই যে ইসি ঋণ খেলাপি এবং বিভিন্ন প্রার্থিতার বৈধতা নিয়ে কয়েক দফায় কিন্তু ইয়া করেছে, তারা প্রকাশ করেছে, প্রার্থিতার হালনাগাদ প্রকাশ করেছে। এটা করার সময় নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা ছিল তারা নাকি বৈঠক করেছে। সেই বৈঠক থেকে বের হয়ে এসে বিএনপির যারা ঋণ খেলাপি ছিল তাদের নাকি মনোনয়ন বৈধ করেছে। আসলে এটা কোনো যুক্তি হলো? ধরেন নির্বাচন কমিশনের কোন অফিসার বা ধরেন কর্মকর্তা, সব কর্মকর্তাই বিএনপির কথা শোনে, মনে করেন বিএনপির কথা শোনে, তাহলে কি ওই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই ইসিতে যেতে হবে? এখন মোবাইলে একটা মেসেজ দিলে তো হয়ে যাবে, মোবাইলে কথা বললে তো হয়ে যাবে। তাহলে ওখানে কেন যেতে হবে? ওখানে গিয়ে জনগণকে বা হচ্ছে মানুষজনকে বা বিরোধী রাজনৈতিক দলকে কেন দেখাতে হবে যে আমি ইসিতে আসছি? আসলে উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে একটা অজুহাত খুঁজতে হবে, তাদের বলতে হবে যে এই যে মিটিং করেছে, এই যে মিটিং করেছে। ভাই, মিটিং না করে মোবাইলে তো বলা যেত, তাই না? যদি মনে করেন যে ইসির কর্মকর্তারা বিএনপির কথা শুনেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মেসেজ দিয়ে দিল, হ্যাঁ সবার মনোনয়ন বৈধ করে দেন, তাহলে তো বৈধ হয়ে যেত, তাই না? ওখানে তো আর যেতে হতো না। আসলে মিটিং কি কারণে করেছে? হয়তো তারেক রহমানের নিরাপত্তার কারণে অথবা নির্বাচনী বিষয় আশায় নিয়ে মিটিং করতেই পারে। এর মানে এই নয় যে যারা ঋণ খেলাপি আছে তাদের মনোনয়ন বৈধ করার জন্য মিটিং করেছে। এটা তো মোবাইলেও হয় রে ভাই। এটা হচ্ছে একটা ফালতু অজুহাত, এটা হাস্যকর একটা অজুহাত। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য জামাত শিবির এই নতুন একটা অজুহাত সামনে নিয়ে এসেছে। এনসিপি তাদের সাথে যোগ দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন আসলে জামাত শিবির বা এনসিপি যারা আছে বা এই যে জামাতের যে জোট আছে, এরা কি এই নির্বাচন থেকে সরে যেতে পারে? অথবা চরমোনাই কি নতুন রাজনৈতিক জোট করবে? অথবা বিএনপি কে কি সমর্থন করবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট নিয়ে আমার প্রতিদিন একটা এপিসোড হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালকে থেকে একটা বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। খেয়াল করেন, হঠাৎ করেই যে নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু করেছিল, মনে হচ্ছে সেখানে বাধা পড়ছে বা হঠাৎ করে হোঁচট খেলো, এমনটা বলা যায়। কি কারণে বলা যায়? কালকে বিকালে জামাতের আমির একটা টিম নিয়ে গেলেন প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখানে তারা নানা রকম অনিয়ম, নানা রকম হতাশার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলছেন এবারে নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। যখন প্রধান উপদেষ্টা জামাতের আমিরকেই এরকম কথা বলছে, ঠিক রাতের বেলায় দেখলাম এনসিপি কার্যালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে প্রয়োজনে তারা আবার রাস্তায় নামবেন এবং এই নির্বাচনে অংশ নেবেন কিনা তারা ভাববেন। তার মানে এক ধরনের বয়কটের হুমকি, প্রচ্ছন্নভাবে বয়কটের হুমকি দেওয়া হবে। জামাতের আমির যে কথা যে বলেছে প্রধান উপদেষ্টাকে, আর রাতের বেলায় এনসিপি তার কার্যালয়ে বসে যে কথা বলেছে তার সাথে একটা মিল আছে। জামাত হয়তো পরিষ্কারভাবে বলেনি যে তারা এই নির্বাচন বাদ দিয়ে তারা রাস্তায় নামবে, সে কথা বলেনি। এখন হয় কি, জামাত একভাবে বলবে, এনসিপি আরেকভাবে বলবে, কিন্তু দুই পক্ষের মধ্যেই একটা মিল থাকবে। সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তাদের একটা অস্বস্তি বা তাদের একটা বিরূপ মনোভঙ্গি, সেটা কিন্তু তারা নানাভাবে প্রকাশ করবে, যাতে একটা কেউ গুলাইতে না পারে। এক ধরনের বিভ্রান্তি বা বলা যায় যে কৌশল, এটা যে একই সুরে তারা বলছে না, ভিন্ন ভিন্ন সুরে, কিন্তু মুদ্রা কথা একই। সেটা হচ্ছে যে না, এই নির্বাচন তো ঠিক হচ্ছে না, নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে, বিএনপির প্রতি পক্ষপাতিত্ব হচ্ছে। অথচ বিএনপি কিন্তু খুব সুনির্দিষ্ট কয়েকটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনে একই সময় গেল, বিশেষ করে পোস্টাল ব্যালট। এমনকি পোস্টাল ব্যালটের বিষয়টা খুব উচ্চকিত হলে বলে সেটাকে চাপা দেওয়ার জন্যই এনসিপি এবং জামাত আলাদা আলাদা দুই ফ্রন্টে কথা বললো কিনা আমার এটা মনে হচ্ছে যে বিএনপি এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে পোস্টাল ব্যালট নিয়ে। এই পোস্টাল ব্যালট কাল হয়ে দাঁড়াতে পারে, কারণ প্রবাসে
সাংগঠনিক দিক থেকে জামাত অত্যন্ত শক্তিশালী। ফলে ব্যালট পেপার গুলো যখন কি এম্বাসিতে গেছে, তারপরে কোথায় ডিস্ট্রিবিউট হবে, কিভাবে যাবে, সেই তার উপরে সম্ভবত জামাত একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যেভাবে করতে পেরেছে, বিএনপি সেটা পারেনি। এবং সেই খবর তো নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে তাদের কাছে আছে বলেই তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং ছাত্র দল কর্মসূচি শুরু করেছে। এই অবস্থায় জামাত এবং এনসিপি কিছুটা বেকায় দেয়। জামাত দৌড়ে গেছে যে তারা নানা রকম বিষয় উত্থাপন করেছে, বিশেষ করে প্রশাসন, পুলিশ তারা নিরপেক্ষ না। তারা এমন কথাও বলেছে যে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনীও পর্যন্ত যাতে না ঢুকতে পারে। তাহলে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে নিরাপত্তার দায়িত্ব কার থাকবে? আইন শৃঙ্খলা বাহিনী। তারা কেন ঢুকতে পারবে না? তাহলে সেনাবাহিনীকে বা পুলিশকে তারা অবিশ্বাস করতে শুরু করেছে। তাহলে নির্বাচন কর্মকর্তাদের উপরে কি তাদের খুব প্রভাব আছে? সেটা কি মনে হয়? মানে আমি কোনো সমীকরণ টানছি না, কিন্তু গতকাল থেকে যেটা হয়েছে একটা অবিশ্বাসের সুর একযোগে। যখন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন, সেই সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, আর এনসিপি তার কার্যালয়ে বসে বক্তব্য দিচ্ছে। সেই বক্তব্যগুলোর মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ। অথচ হিসাব অনুযায়ী আপনার আর কয়দিন, 22 বা 23 দিন কিন্তু নির্বাচন আছে, এবং আজকে 19 তারিখ, কালকে ফয়সালা হয়ে যাবে। প্রার্থী মানে প্রতীক বরাদ্দ হওয়ার পর বোঝা যাবে কে কোন প্রতীকে নির্বাচন করছে এবং ফাইনাল লিস্টটা কি। তারপরে কিন্তু নির্বাচনের পুরো মানে ট্রেন এখন আস্তে আস্তে চলছে, পুরো গতি নিয়ে যখন চলবে, ঠিক তার আগে গতি থামানোর জন্য একটা নানামুখী তৎপরতা চললো, পাল্টাপাল্টি চলবে। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা এমন কি হতে পারে হঠাৎ করেই অভিযোগের পাল্লা মানে উঁচু করে বা ভারী করে জামাত বা এনসিপি নির্বাচন থেকে বের হয়ে আসতে পারে। যদি বের হয়ে আসে তাহলে কি হবে? তাহলে কি নির্বাচন হবে? এরকম একতরফা নির্বাচন কি এই সরকার করবে? করবে না। কি করবে? নির্বাচনটা স্থগিত করে দেবে বা পসপন্ড করে দেবে। এটা ছাড়া যদি নির্বাচনের দিকে এগোতে থাকে তাহলে তো মহাসর্বনাশ হবে। এবং এই ধরনের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসও করবেন না, সিএসিও করবেন না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমার কিন্তু কালকে থেকে বেশ শঙ্কা জাগছে যে তারা যে ভয়েসটা রেইজ করছে, তার পরিপ্রেক্ষিতে আগামী কাল পরশুর মধ্যে এমন কোন পরিস্থিতি হবে কিনা যে না, আমরা এই নির্বাচন আমাদের পক্ষে সম্ভব, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেবে কিনা দর্শক চিন্তা করছে। আপনারাও একটু ভাবুন এবং